তার অর্থটা বুঝতে হবে যে জয়নুল আবেদিন ভাই আমার রক্তের ভাই না, কিন্তু আমার রক্তের ভাইয়ের চেয়ে বেশি উপকার আমাকে করেছেন। এবং ওইটা ছিল বাংলাদেশের উচ্চ আদালতে ওই সময়ে একমাত্র উদাহরণ যে এইরকম আদেশ আদালত ইচ্ছা করলে দিতে পারে। এরপর থেকে বিএনপির বহু এমপি মন্ত্রীরা ওই আদেশের রেফারেন্সে জামিন পেয়েছেন। এক কথায় জয়নুল ভাইয়ের সার্ভিসটা আমি আপনাদের কাছে পেশ করলাম, এবং এজন্য কোনোদিন জয়নুল ভাইয়ের কাছে আমার ওয়াইফের যেতে হয় নাই, আমার ছেলেদের যেতে হয় নাই, এবং আমার পকেট থেকে একটা টাকাও খরচ করা লাগে নাই। একজন মানুষকে বুঝতে হলে কিন্তু এই জিনিসগুলো বিচার বিবেচনা করা উচিত, খুব জরুরি। কারণ উনি তো পেশায় একজন আইনজীবী, এই আইনি কার্যক্রমের মধ্য থেকেই তো ওনার আইন কাম রোজগার। সে জায়গাটাও কিন্তু তিনি আপন মানুষের জন্য কখনো অপব্যবহার করেন না। সেই ব্যক্তিটির নাম হচ্ছে অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমি যখন সুপ্রিম কোর্টে ওনার চেম্বারে যাই, কিংবা ওনার এলিফ্যান্ট রোডের চেম্বারে যখন যাই, তখনই গিয়ে দেখতাম হয় মুলাদির লোক, না হয় বাবুগঞ্জের লোক বসে আছে। দু এক সময় মজা করতাম যে জয়নুল ভাই আপনার এখানে আসলে তো জায়গা পাওয়া যাবে না, আস্তে আস্তে তো মুলাদি আর বাবুগঞ্জ জেলাটা সব দখল করে নিয়ে যাচ্ছে। এবং জয়নুল ভাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উনি সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করেন। কষ্ট লাগলো জয়নুল ভাইয়ের সঙ্গে আমি একত্রে গাড়িতে যখন আসছিলাম যে এই রাস্তাটার এই অবস্থা কেন। প্রথমে একবার আমরা পরিকল্পনা করেছিলাম যে ক্যাডেট কলেজের পাশ থেকে যে রাস্তাটা মোহনগঞ্জ হয়ে এদিকে এসেছে ওই রাস্তা দিয়ে ঢুকবো। পরবর্তীতে আপনাদের নেতারা, এখানকার যারা নেতৃবৃন্দ, তারা আমাদেরকে বললেন যে ওই জায়গায় রাস্তার অবস্থা খুব খারাপ, আপনি রাস্তা করে দেওয়ার পরে আজ পর্যন্ত আর কোনো নতুন কাজ হয় নাই। তখন ওই পথটা এড়িয়ে এই দিক থেকে আমরা এসেছি। এদিক থেকে আসার পথে আবার একটু ভালো লেগেছে, দেখলাম যে না, জমির মধ্যে অনেক জায়গায় সুন্দর সুন্দর দালান কোঠা তৈরি হচ্ছে। এই রাস্তা যদি না থাকতো তাইলে তো এখানে এত সুন্দর বাড়িঘর হতো না। এটা তো ধানের শীষের কারণে। আপনারা বিএনপি কে ভালোবেসেছিলেন, আমাকে প্রতিনিধি নির্বাচন করেছিলেন। আমি আল্লাহর রহমতে এই এলাকার মানুষের জন্য যখন যেটুকু করা প্রয়োজন মনে করেছি, বা আমার সাধ্যের মধ্যে যেটা ছিল সেটা করেছি। আমি আপনাদের পক্ষ থেকে দুইটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ধানের শীষের প্রার্থী জয়নুল ভাইকে বলতে চাই। এই বাবুগঞ্জে 250 শয্যা 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল বাবুগঞ্জ সদরে করার জন্য আমি প্রস্তাব করেছিলাম যখন আমি এমপি ছিলাম, আপনাদের মনে আছে। পৌরসভা ঘোষণা করার জন্য আমি প্রস্তাব করেছিলাম, পাশও করিয়েছিলাম। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয়, বাবুগঞ্জেরই একজন প্রভাবশালী মানুষ সেই হাসপাতালটাও এখানে হতে দেননি, মামলা করে এটা আদালতে ঠেকিয়ে দিয়েছেন, সিভিল মামলা করে, আর সেই পৌরসভা ঘোষণাটাও হতে দেননি। অথচ উজিরপুরে কিন্তু আমি পৌরসভা তখনই করে দিয়ে ফেলেছিলাম, এই জায়গাটায় পারিনি। জয়নুল ভাইয়ের কাছে আমার আবেদন রইল, আপনি এই দুটো কাজ সবার আগে করবেন, আরো বেশি করে আসন সংখ্যা বাড়িয়ে একটা হাসপাতালের ব্যবস্থা। এই এলাকার মানুষদের, মা বোনদের, এমনকি প্রসবকালীন সময়ের যে কষ্টটা, সেটাও নদীর ওপর গিয়ে চিকিৎসা করা এটা একটা অসম্ভব ব্যাপার, সম্ভব হয় না। আর না হয় যেতে হয় বরিশাল মেডিকেলে, যেটা অনেক দূর, অনেক রাস্তা যেতে হয়। সুতরাং এই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত। আর অন্যান্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, আপনারা আছেন, আপনাদের পাশে জয়নুল ভাই নিয়মিত থাকবেন, থাকার লোক উনি। ওনার শরীরের মধ্যে, গায়ের কাছে গেলে মাটির গন্ধ পাওয়া যায়, মাটির ঘ্রাণ পাওয়া যায়। তো সে মাটির মানুষটিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছাও ছিল, এবং তারেক রহমান সাহেবের ঘোষণার মাধ্যমে এই বরিশাল 3-এ তিনি প্রার্থী নির্বাচিত হয়েছেন ধানের শীষের। আমরা কারো দুর্নাম করব না, বদনাম করব না, কিন্তু আপনাদের কাছে বিচার থাকবে, নিরপেক্ষভাবে আপনারা বিচার করবেন যে কোন জিনিসটা ভালো। লাউয়ের মধ্যেও কিন্তু মানুষ একটা চিমটি দেয় বাজারে গেলে, যেটা কচি কিনা, না হলে আনে না। আর যদি দেখে যে বাজারে আর অন্য লাউ নাই, তাহলে ওইটার দাম অনেক সস্তা, বলে 10 টাকায় দিবা, তাইলে দাও। আর যে বিক্রি করে সেও জানে যেটা বেশি দাম পাওয়া যাবে না, বুড়া লাউ সে বিক্রি করে দেয়। সুতরাং ভোটটা দেওয়ার সময় চিন্তা করতে হবে কোন ধানের শীষের আমলে, বেগম খালেদা জিয়ার আমলে মোয়াজ্জেম হোসেন আলালের মাধ্যমে কি কি কাজ এই এলাকায় পেয়েছেন। এইটা হচ্ছে কচি লাউ, ইচ্ছা করলেই চিমটি দিতে পারবেন। আর যেগুলো বুড়ো লাউ, পাকাপোক্ত হয়ে গেছে,
এই এলাকায় আমি যখন এমপি হয়ে আসি আমি অবাক হয়ে দেখলাম এত মুসলমানদের বাসস্থান এই এলাকায়। একজন সাবেক সচিব, তার বাড়ির পাশে একজন সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বাবা স্পিকার, তাদের উদ্যোগও এখানে একটা কোনো ঈদগাহ ছিল না যেখানে ঈদের দিন মানুষ একত্রে নামাজ পড়তে পারে। সেই ঈদগাহ আমি করে দিয়েছি, আপনাদের মনে আছে। মুক্তিযোদ্ধাদের নামে মার্কেট দখল করে কিছু কিছু লোকরা ভাগযোগ করে খাবে, এই ব্যবস্থা হয়েছিল, সেইটাও কিন্তু বন্ধ করে দিয়েছি আমি, দিয়ে সেখানে সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করেছি। আমরা এখানে চরের মধ্যে আমরা গুচ্ছগ্রাম করে দিয়েছিলাম, আপনাদের মনে আছে। এমন কোন একটা কাজ নাই, আমার এই বোনেরা মায়েরা যারা আছেন, খুব কম আছেন যে আমার কাছে এসে দরখাস্ত করে কিংবা বলে অন্তত এক বান্ডিল টিন না পেয়েছেন। খুব কম আছেন এমন সংখ্যা, আমার ধারণা। আর আচ্ছা, কে একজন বলছে ওনার হাত ভেঙেছে, আমাকে বলেছিল, আমি তাকে কিছুটা। আচ্ছা, ধন্যবাদ। আমার পক্ষ থেকে সহায়তা দিয়ে করেছিলাম, ওনার হাত ভালো হয়ে গেছে, হাতটা ভেঙে চলুন, আলহামদুলিল্লাহ। তো আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জিনিসগুলোর মধ্যে তুলনা করে তারপরে দিবেন। আপনি শীতকালে পাখির মতো আসবেন, আবার গরম পড়লে চলে যাবেন, এরকম মানুষের তো জনসেবা করার সুযোগ হয় না, নিজের সেবা করার সুযোগ হয়, জনগণের সব হয় না। এই উজিরপুর বাবুগঞ্জে আমার পরে যারা এমপি হয়েছেন তারা অনেকে সাতলা এলাকায় বিশাল মাছের ঘের করেছেন, সাতলা এলাকায় অনেক বড় বড় জায়গা দখল করেছেন। আমি পারতাম না? আমি করেছি। কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে? জয়নুল ভাই আমার চেয়ে অনেক অনেক উঁচু স্তরের একজন মানুষ। তার কাছে যদি ভোটের আমানতটা দেন, ইনশাল্লাহ আমানতটা আমার কাছে যেভাবে ছিল তার চেয়েও আরো বেশি গুণ যত্নের সঙ্গে রাখতে তিনি সক্ষম, এবং সেই মানসিকতা তার আছে, এই সাক্ষীটা আমি দিয়ে গেলাম। বেগম খালেদা জিয়া এই দেশের নারী শিক্ষার প্রসার ঘটিয়েছেন, বিনা বেতনে বাচ্চা মেয়েদের পড়ার ব্যবস্থা করেছেন মাসে, এখনো সেই টাকা আপনারা পাচ্ছেন। তার সময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা দেওয়া হয়েছিল, সেই টাকা এখনো আপনারা পাচ্ছেন। বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু এই কাজগুলো সাধারণ মানুষের উপকারে লাগছে। মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম ছিল, বেগম খালেদা জিয়া মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন সনাতন ধর্মাবলম্বীদের নামে। সুতরাং আজকে যত অপপ্রচার, যত কিছু যা কিছু হোক, কোনো কিছুতে কান দেয়া যাবে না। আমাদের কাজ হলো 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখে খুব সকালে ভোট কেন্দ্রের সামনে যাওয়া, নামাজ পড়ে কিংবা ওইখানে গিয়ে নামাজ আদায় করে, যেটা যার জন্য সুবিধা হয়, ফজরের নামাজ আদায় করে ওখানে থাকতে হবে। এবং দুইটা ব্যালট, যেহেতু একটি হচ্ছে গোলাপি রঙের ব্যালট, আরেকটি হচ্ছে সাদা রঙের ব্যালট। সাদা রঙের ব্যালটে ধানের শীষ দেখতে পাবেন এবং আমাদের প্রার্থীর নাম দেখতে পাবেন, আর গোলাপি ব্যালটে হ্যাঁ এবং না দুইটা লেখা থাকবে। দুইটার মধ্যে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনার টিক দিতে হবে। এই দুইটা ব্যালট গুনতে অন্য দিনের চেয়ে একটু বেশি সময় লাগবে, অন্য নির্বাচনের চেয়ে, কিন্তু একই সঙ্গে খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে, একটু বেশি সময় লাগবে এই কথা বলে ভেতরে অনেক সময় নিয়ে কোন রকমের চালাকি, 2 নম্বরই করার চেষ্টা সফল হতে দেওয়া যাবে না। সেদিন এক একজনকে অতন্ত্র করতে হবে। প্রিজাইডিং অফিসার কি করছেন, একা একা রুমে বসে দেখতে হবে। বাক্স কয়টা এলো, সে বাক্স খালি কিনা ভালো করে দেখতে হবে। ভোট ভালো বাক্স ভরে যাওয়ার পরে বাক্স ঠিক মতো আটকালো কিনা, সে আটকানোর উপরে আপনি এজেন্ট স্বাক্ষর করেছে কিনা, এই জিনিসগুলো অনেক গুরুত্বের সঙ্গে কিন্তু দেখতে হবে। ভোট মানে উৎসব, এটা ঠিক, কিন্তু ভোট মানেই কিন্তু আবার পাহারা দেওয়া, এটাও কিন্তু। সুতরাং এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন। অনেক সময় আমরা নিয়েছি, আপনাদেরকে হঠাৎ করে বলেছি, তার মধ্যে আপনারা অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন। ইউনিয়ন, মাধবপাশা ইউনিয়ন, তারপরে আরো কয়েকটি ইউনিয়ন এই বাবুগঞ্জের, যে ইউনিয়নগুলো ধানের শীষের জন্য অত্যন্ত সমৃদ্ধ এলাকা বলে আমি মনে করি। যেহেতু আমি এখানে পরীক্ষা দিয়েছি কয়েক দফা, আমার কাছে এটা প্রমাণিত। এই জন্য আমি জয়নুল ভাইকে আশ্বস্ত করতে চাই, যে ইউনিয়নগুলোর কথা বললাম, এই ইউনিয়নগুলোতে ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ ভোট পাবেন। নাকি ঠিক বললাম তো? ঠিক বললাম? 2 হাত তুলে একটু দেখান, ঠিক বললাম কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন।
আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামীকালকে জনাব তারেক রহমান সাহেব আসছেন বরিশাল বেল পার্কে বরিশাল বিভাগের সমস্ত প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেবেন। সেখানে আমাদের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেবও থাকবেন। আপনারা সেই মাঠে উপস্থিত হবেন সকাল 10টার মধ্যে বরিশাল বেল পার্কে, ইনশাল্লাহ ওইখানে আবার দেখা